শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনুপ কুমার দত্ত, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর। তো আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা সম্পর্কে। বিভিন্ন দার্শনিকদের যে ধারণা, সেই ধারণাগুলো নিয়ে আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা এই যুক্তিবিদ্যা সম্পর্কে, যুক্তিবিদদের যে ধারণা, সেটি এই ক্লাসটির সর্বশেষ ক্লাস আজকে হবে। তো আজকে আমি তোমাদের যুক্তিবিদদের যে ধারণা, এই ধারণার অংশ হিসেবে প্রখ্যাত যুক্তিবিদ H.W. জোসেফ যুক্তিবিদ্যা সম্পর্কে কি ধারণা পোষণ করেছেন, তার দার্শনিক যে চিন্তা ভাবনা যুক্তিবিদ্যা সম্পর্কে, যুক্তিবিদ্যা আসলে কি, যুক্তিবিদ্যার আকার, যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার প্রকৃতি, পরিধি, পরিসর, এইসব বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ জোসেফ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে কি করেছেন, আলোচনা করেছেন। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে তিনি যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। তো এখানে তিনি যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার মূল যে অবয়বটি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। এই বইটির নাম তোমরা অবশ্যই কি করবে, এই বইটির নাম অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও, যে লিখে নাও যে জোসেফ, H.W. জোসেফের বইয়ের নাম যুক্তিবিদ্যা সম্পর্কিত অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। তাহলে এই অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে তিনি যুক্তিবিদ্যাকে কি বলেছেন, চিন্তার বিজ্ঞান বলেছেন। যুক্তিবিদ্যা কেমন বিজ্ঞান? যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা সায়েন্স অফ থট, চিন্তাকে নিয়েই যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যা যদি বলা হয় চিন্তার বিজ্ঞান, তাহলে তিনি আসলে কি শুধুমাত্র আকারগত বলছেন না বস্তুগত বলছেন? এই সম্পর্কে একটা প্রশ্ন আমাদের সবার মধ্যে চলে আসবে। প্রচলিত যুক্তিবিদরা যেখানে যুক্তিবিদ্যাকে কি বলেছেন, প্রচলিত যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে শুধুমাত্র আকারগত বিদ্যা বা আকারগত বিজ্ঞান। কিন্তু জোসেফ এই ধারণার কি করলেন, বিপরীত অবস্থান গ্রহণ করলেন। তিনি যুক্তিবিদ্যাকে কি বলেছেন, শুধুমাত্র কি আকারগত? না, যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয়। কেন যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত, এ সম্পর্কে তিনি বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে চিন্তার বিষয়কে বিচ্ছিন্ন করে শুধুমাত্র চিন্তার আকারকে পাওয়া যায় না। আমরা যদি চিন্তার আকারকে পেতে চাই, তাহলে সেখানে কিন্তু চিন্তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। যেহেতু চিন্তার বিষয় ব্যতীত চিন্তার আকার পাওয়া অসম্ভব, সেজন্য তিনি কি বললেন, যে যুক্তিবিদ্যা একই সাথে কেমন, যুক্তিবিদ্যা একই সাথে আকারগত ও বস্তুগত উভয়। যুক্তিবিদ্যা তাহলে কি জোসেফের মতে যুক্তিবিদ্যা একই সাথে আকারগত ও বস্তুগত উভয়। যুক্তিবিদ্যা কিন্তু শুধুমাত্র, আমরা যদি বলি আকারগত বিদ্যা জোসেফের মতে তাহলে ভুল হবে, আবার যদি বলি শুধুমাত্র বস্তুগত তাহলেও ভুল হবে। যুক্তিবিদ্যাকে কি বলতে হবে, যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত। এখন জোসেফ কি বললেন? জোসেফ বললেন যে আমরা চিন্তার মধ্যেই, আমরা যখন কোনো কিছু সম্পর্কে চিন্তা করি, আমরা যখন কোনো কিছু সম্পর্কে ভাবি, তখন আমাদের ওই চিন্তা ভাবনার মধ্যেই চিন্তার আকার ও উপাদান উভয়ই অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাহলে আমরা যখন চিন্তা ভাবনা করব, তখন একই সাথে কি হবে, চিন্তার আকার ও উপাদান উভয়ই চলে আসবে। চিন্তার উপাদানকে বিচ্ছিন্ন করে চিন্তার আকার গঠন করা অসম্ভব। সেজন্য চিন্তা যুক্তিবিদ্যাকে
জোসেফ আকারগত ও বস্তুগত বললেন। কেন? কারণ দেখো, এই দুটি বিষয়ের কিন্তু আমরা যখন চিন্তা করি কোনো বিষয় সম্পর্কে আমরা যখন ভাবি, তখন ওই চিন্তা করার সময় চিন্তার বিষয়বলী গুলো কিন্তু আমাদের কি করতে সাহায্য করে? চিন্তার যে আকার বা অবয়ব, এটি তৈরি করতে আমাদের কি করে? সাহায্য করে। তাহলে একমাত্র আমরা চিন্তার আকারকে তখনই ভালোভাবে, সঠিকভাবে এবং যৌক্তিকভাবে ধরতে পারবো। কখন ধরতে পারবো? যখন আমরা চিন্তার বিষয়গুলোকে সঠিকভাবে অনুধাবন করতে পারবো, তখনই চিন্তার আকারকে আমরা সঠিকভাবে সঠিকভাবে তৈরি করতে পারবো, উপাদান বুঝতে পারবো। তাই চিন্তার বিষয়গুলোকে অনুধাবন করতে পারলেই চিন্তার আকারকে গঠন করা সম্ভব। এই ছিল যুক্তিবিদ এইচ.ডব্লিউ. জোসেফের মূল যে আলোচনা। তিনি বারবার বলেছেন যে আমরা যুক্তিবিদ্যাকে তিনি চিন্তার বিজ্ঞান বলেছেন। এই চিন্তার বিজ্ঞান দ্বারা তিনি কিন্তু আকারগত ও বস্তুগত উভয়কেই তিনি কি করলেন? তিনি একইভাবে তাদেরকে একই সাথে অন্তর্ভুক্ত করলেন। করে তিনি বলেছেন, আমরা যখন কোনো বিষয় সম্পর্কে আমরা যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বললেন। কারণ কি? যুক্তিবিদ্যা কি করে? আমরা আগেই জেনেছি, যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে, আমাদের বৈধ যুক্তি গঠন করতে সাহায্য করে। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, যে আমরা যদি চিন্তার বিষয়, চিন্তার নিয়মাবলী, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের যদি সঠিক এবং যৌক্তিক জ্ঞান থাকে, তাহলে কি করতে পারবো? আমাদের চিন্তা ভাবনাকে সঠিকভাবে, বৈধভাবে এগিয়ে নিতে পারবো এবং অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করতে পারবো। তাহলে কি হবে? তাহলে কিন্তু যুক্তিবিদ্যার মূল সার্থকতা চলে আসবে। কারণ যুক্তিবিদ্যা আমাদের বারবার, যে আমরা যে কোনো যুক্তি নিয়ে কিন্তু যুক্তিবিদ্যার আলোচনার বিষয় না। যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয় হচ্ছে বৈধ যুক্তি। কিভাবে আমরা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করতে পারবো, সেই সম্পর্কে শিক্ষা কিন্তু দেয় কে? যুক্তিবিদ্যা। আর এই অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করার ক্ষেত্রে আমরা যে বিষয়টির সবসময় সাহায্যের প্রয়োজন হয়, যে বিষয়টি আমাদের একান্ত জরুরি হিসেবে দাঁড়ায়, সেটি হচ্ছে চিন্তার বিষয় এবং নিয়মাবলী সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান। এই সম্যক জ্ঞান, এই যথার্থ জ্ঞান যতক্ষণ না পর্যন্ত আমরা অর্জন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো না? আমরা কিন্তু চিন্তার আকারকে সঠিকভাবে চিত্রায়ন করতে পারবো না, পরিস্ফুট করতে পারবো না। এই কারণে আমাদেরকে আগে সর্বপ্রথম আমাদের চিন্তাকে যদি শুদ্ধভাবে, ভালোভাবে আমাদের চিন্তাকে যদি পরিচালিত করতে চাই, তাহলে আমাদের এই যে চিন্তার বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা যথার্থ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই জন্যে যুক্তিবিদ জোসেফ তিনি চিন্তার উপাদান, চিন্তার আকারকেও গুরুত্ব দিয়েছেন, কিন্তু আকারের পাশাপাশি চিন্তার উপাদানকেও তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করেছেন। প্রচলিত যুক্তিবিদদের মধ্যে জোসেফের আলোচনা আমরা করেছি। তো এই আলোচনার ক্ষেত্রে জোসেফের আলোচনাকে আবার বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে কি করেছেন? সমালোচিত করেছেন। তো এখন আমরা জানবো যে জোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণাটিকে বিভিন্ন যে প্রচলিত যুক্তিবিদরা কিভাবে দেখেন বা কিভাবে তারা মূল্যায়ন করলেন, এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। এখন দেখো যে এইচ.ডব্লিউ. জোসেফ, তিনি তাকে প্রচলিত যুক্তিবিদরা বলেছেন যে জোসেফের সংজ্ঞা যথার্থ বা সন্তোষজনক তাদের কাছে মনে হয়নি। কেন জোসেফের সংজ্ঞাটিকে সন্তোষজনক মনে হয়নি, এই সম্পর্কে প্রচলিত যুক্তিবিদরা বলেছেন যে জোসেফ বলেছেন যে এইচ.ডব্লিউ. জোসেফ কি বলেছেন যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে? যুক্তিবিদ্যাকে বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, সায়েন্স অফ থট মানে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান। এখন
চিন্তা বলতে আসলে এই যে চিন্তার বিজ্ঞান বলার সাথে সাথে এই এই যে সংজ্ঞাটি অতি ব্যাপক হয়ে গেল। মানে যুক্তিবিদ্যা ঠিক যতটুকু তার থেকে কি হয়ে হয়ে গেল, এই সংজ্ঞাটি অনেক বড় হয়ে গেল, অনেক বৃহৎ হয়ে গেল। তাহলে এই কারণে বলেছেন যে প্রচলিত যুক্তিবিদরা কি বললেন, যে জোসেফ যে চিন্তার বিজ্ঞান বলেছেন যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলা অর্থই হচ্ছে যুক্তিবিদ্যার সংজ্ঞাটি অতি ব্যাপক। কেন অতি ব্যাপক? কারণ চিন্তা দ্বারা আমরা শুধুমাত্র কিন্তু চিন্তা দ্বারা কি কি অনেক কিছুই বোঝায়। সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, সার্বিক ধারণা, অনুশাসন, এই সকল মানসিক অবধারণকেই বা এই সকল মানসিক ধারণাকেই বোঝায় চিন্তা দ্বারা। তাহলে চিন্তা শুধু আমরা যদি ব্যাপক অর্থে চিন্তার কথা বলি, তাহলে চিন্তা বলতে আমি আবারও বলছি, চিন্তা অর্থ সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, সার্বিক ধারণা, অনুশাসন, এই সকল মানসিক ধারণা সমূহকে বোঝায়। তাহলে যুক্তিবিদ্যাকে যখন জোসেফ বললেন যে যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান, তাহলে কি যুক্তিবিদ্যা এই যে এখানে এতগুলো যে প্রত্যয়, সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, সার্বিক ধারণা, অনুশাসন, এগুলো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে? মোটেও না। যুক্তিবিদ্যা এতগুলো বিষয় নিয়ে কখনো আলোচনা করে না। যুক্তিবিদ্যার শুধুমাত্র কি অনুমানমূলক চিন্তা পদ্ধতি। অনুমানমূলক চিন্তা পদ্ধতিকে কি বলা হয়? যুক্তিবিদ্যা বলা হয়। বা যুক্তিবিদ্যার যে চিন্তা সেটি হচ্ছে অনুমানমূলক চিন্তা পদ্ধতি। চিন্তার যে বিভিন্ন যে চিন্তার যে এতগুলো বিষয়ের মধ্যে যুক্তিবিদ্যা শুধুমাত্র কেমন ধরনের চিন্তার আলোচনার পদ্ধতি তোমরা একটু খেয়াল করো। যুক্তিবিদ্যা অনুমানমূলক চিন্তা পদ্ধতির মধ্যে, এই এতগুলো পদ্ধতির মধ্যে যুক্তিবিদ্যা শুধুমাত্র অনুমানমূলক চিন্তা পদ্ধতি। তাহলে যুক্তিবিদ্যাকে এখানে যে তিনি যে সার্বিকীকরণ করেছেন যে যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান, এটি দ্বারা এই সংজ্ঞাটি অতি ব্যাপক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে প্রচলিত যুক্তিবিদরা বলেছেন যে এই যুক্তিবিদ্যার জোসেফের যে যুক্তিবিদ্যার সম্পর্কে যে ধারণা, এই ধারণাটি যথার্থ নয়। আবার জোসেফ শুধুমাত্র বিজ্ঞান বলেছেন, কিন্তু যুক্তিবিদ্যা কি শুধুমাত্র বিজ্ঞান? যুক্তিবিদ্যার যে কলা, যুক্তিবিদ্যার যে ব্যবহারিক যে বিষয়, এই ব্যবহারিক দিকটিও কিন্তু জোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কিত আলোচনায় কি হয়েছে? উপেক্ষিত হয়েছে। যুক্তিবিদ্যা কিন্তু বাস্তব জীবনে আমাদের নানান ধরনের আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে যুক্তির বাস্তব জীবনে কিন্তু যুক্তির ব্যবহার রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে আমরা যদি বারবার আমরা দেখেছি আমাদের যে মহামনীষী, আমাদের শিক্ষক, আমাদের গুরুজনেরা বারবার কি বলেন, যে আমাদের জীবনে যুক্তিকে কাজে লাগাতে, জীবনের চলার পথে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা ভাবনায়, কর্ম পরিকল্পনায়, সব ক্ষেত্রে কি করতে বলেন? যে যৌক্তিক হতে বলেন, যুক্তিকে অনুসরণ করতে বলেন। একমাত্র যুক্তিকে অনুসরণ করার মাধ্যমেই আমরা কি করতে পারবো? আমাদের অভীষ্ট লক্ষ্যে, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা কি করতে পারবো? পৌঁছাতে পারবো। সেজন্য এই সব ক্ষেত্রে, যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি বাঁকে যে যুক্তির যে প্রয়োজনীয়তা রয়েছে, এই যুক্তিকে যে কাজে লাগানো যায়, এই বিষয়গুলো কিন্তু জোসেফের আলোচনায় আসেনি। এই যে ব্যবহারিক দিক, যুক্তিবিদ্যার যে কলার দিক, এই যে যুক্তির কলা কৌশল, এই বিষয়গুলো কিন্তু বাস্তব জীবনের ব্যবহারিক দিক দিকেও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। জোসেফ কিন্তু তার আলোচনার মধ্যে এটি বলেনি। সে কারণে প্রচলিত যুক্তিবিদরা কি বলেছেন, যে জোসেফের আলোচনায় ব্যবহারিক দিকটি উপেক্ষিত হয়েছে। কিন্তু যুক্তিবিদ্যা কি আসলে, এখন তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু ভাবো, যে যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের আলোচনায় কি ব্যবহারিক দিকটি কি আসলেই উপেক্ষিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে এইচডব্লিউ জোসেফের যে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেছেন, এই চিন্তার বিজ্ঞানকে বলার জন্য কি করা হয়েছে? প্রচলিত যুক্তিবিদ দ্বারা তিনি সমালোচিত হয়েছেন। তো সেই সমালোচকদের সমালোচনার মধ্যে
যে দুটি বিষয় ছিল সেটি হচ্ছে একটিতে সমালোচকরা জোসেফের সংজ্ঞাকে বলেছেন অতি ব্যাপক, এবং আরেকটি ক্ষেত্রে বলা হয়েছে যে জোসেফ যুক্তিবিদ্যা, তার যে সংজ্ঞায় যুক্তিবিদ্যার যে ব্যবহারিক দিক বা উপযোগিতার কথা সেটিকে কি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। এই কথাটি, এই অভিযোগ দুটি ছিল মূলত জোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণার দুটি সম্পর্কে প্রচলিত যুক্তিবিদদের অভিযোগ। তাহলে এখন আমরা জোসেফের যে চিন্তা ভাবনা, জোসেফের যে দৃষ্টিভঙ্গি যুক্তিবিদ্যা সম্পর্কে, সেখানে যদি আমরা মানে একটু জানি, একটু ভালোভাবে যদি জোসেফের ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি অধ্যয়ন করি, তো সেখানে আমরা যেটি পাই, জোসেফ যুক্তিবিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে তিনি বলেছেন, তিনি তিনটি ব্যবহারিক গুরুত্বের কথা বলেছেন যুক্তিবিদ্যার। সেই তিনটি ব্যবহারিক দিক নির্দেশ করেছেন যুক্তিবিদ্যা অধ্যয়নে। এটি জোসেফের যুক্তিবিদ্যা অধ্যয়নে জোসেফ কয়টি ব্যবহারিক দিকের কথা বলেছেন? তিনটি ব্যবহারিক দিকের কথা বলেছেন। সেই তিনটি ব্যবহারিক দিক কি? প্রথমে জোসেফ বলেছেন, তোমরা একটু খাতাতে এগুলো লিখে নিলে ভালো হয়, তোমরা সবাই খাতাতে এই যে তিনটি ব্যবহারিক দিক, এই তিনটি ব্যবহারিক দিক লিখে ফেলবে। দেখো, এখানে বলা হয়েছে যে যথার্থ ও বৈধ চিন্তার দিক নির্দেশনা প্রদান করে। কে প্রদান করে? যুক্তিবিদ্যা প্রদান করে। একমাত্র যুক্তিবিদ্যা অধ্যয়নের মাধ্যমেই কি হয়? যথার্থ ও বৈধ চিন্তার দিক নির্দেশনা পাওয়া সম্ভব। ফলে কি হবে? ফলে অন্যান্য আলোচনার সময় আমাদের মধ্যে অনুরূপ সতর্কতা ও বৈধতার অভ্যাস তৈরি হবে। দেখো, যুক্তিবিদ্যা সম্পর্কে যখন আমরা পড়ব, তোমরা যারা যুক্তিবিদ্যার শিক্ষার্থী, তোমরা যখন যুক্তিবিদ্যা পড়বে, তখন কিন্তু যুক্তিবিদ্যার পড়ার মাধ্যমে, যুক্তিবিদ্যার আলোচনার মাধ্যমে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবে যে যথার্থ ও বৈধ চিন্তাভাবনা কিভাবে করা যায়, যথার্থ ও বৈধ চিন্তাভাবনা কিভাবে করা সম্ভব। এই ধরনের দিক নির্দেশনা কিন্তু আমরা কোথা থেকে পাবো? আমরা যুক্তিবিদ্যা থেকে পাবো। যুক্তিবিদ্যা পঠন পাঠনের মাধ্যমেই আমরা যথার্থ ও বৈধ চিন্তার দিক নির্দেশনা পাবো। এর ফলে আমাদের মধ্যে কিন্তু একটা অভ্যাস গড়ে উঠবে। যখনই আমরা যথার্থ চিন্তা ভাবনার দিক নির্দেশনা পেয়ে যাচ্ছি, বৈধ যুক্তি কোনগুলো হবে, কিভাবে যুক্তি দিলে বৈধ হবে, এই সম্পর্কে যখন আমাদের মাথায় থাকবে, তখন কি হবে? তোমরা যখন অন্যান্য, ধরো বিজ্ঞানের অন্যান্য বিষয় বা অন্যান্য যে কোনো বিষয়, ধর্ম বলো, বিজ্ঞান বলো, বা জ্ঞানের যেসব অন্যান্য শাস্ত্রগুলো আছে, ওই শাস্ত্রগুলো যখন পড়বে, তখন কিন্তু ওই যে চিন্তার সম্পর্কে কিভাবে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি আলাদা করা যায়, ওই বিষয়গুলো, ওই নিয়মগুলো যখন তোমরা অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে, তখন কিন্তু ওই অন্যান্য গুলোর ক্ষেত্রেও তোমরা যথার্থ এবং বৈধ বিভিন্ন ধরনের সিদ্ধান্তে আসার জন্য এই যুক্তিবিদ্যার এই যে চিন্তার যে বৈধ চিন্তার যে দিক নির্দেশনাগুলো, এইগুলো কিন্তু সহায়ক, তোমাকে সাহায্য করবে। যে তুমি অন্যান্য শাস্ত্র পাঠ করার সময় তুমি এই যুক্তিবিদ্যার যে চিন্তা সম্পর্কে, কিভাবে অবৈধ থেকে বৈধ যুক্তিকে আলাদা করা যায়, চিন্তার সঠিক নিয়ম, এই বিষয়গুলো যখন প্রয়োগ করবে, তখন কি হবে? তখন তুমি অন্যান্য বিষয়গুলো আলোচনার সময় তোমার মধ্যে এই যে অনুরূপ যে সতর্কতা এবং বৈধতার অভ্যাস গড়ে উঠবে। তো এটি ছিল প্রথম ব্যবহারিক দিক। এবার দ্বিতীয় ব্যবহারিক দিকে আমি দেখো বোর্ডে লিখেছি যে জোসেফ বলেছেন ভাষার ব্যবহার সম্পর্কে যথার্থ ধারণা দিয়ে থাকে যুক্তিবিদ্যা। ভাষার ব্যবহার, যুক্তিবিদ্যাকে জোসেফ কি বলেছিলেন? চিন্তার বিজ্ঞান। এখন চিন্তার সাথে ভাষা কিভাবে সম্পর্কযুক্ত হলো, এমন প্রশ্ন তোমাদের কাছে আসতেই পারে, আসাটা স্বাভাবিক। তাহলে কেন আসবে? তোমরা কি কেউ বলতে পারবে? যদি পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো যে স্যার এই কারণে আসবে। আমি বলে দিচ্ছি। দেখো,
যে ভাষার ব্যবহার, চিন্তা, আমাদের চিন্তাটা কোথায় থাকে? আমাদের চিন্তাটা থাকে আমাদের মনের মধ্যে, আমাদের মাথায়। এখন তোমার মনের মধ্যে কি চিন্তা আছে সেটা তুমি জানো আর তোমার মাথা জানে, তাই না? আমরা কি জানি? তোমার পাশের লোক, তোমার আশপাশে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা কি দেখতে পাচ্ছে তোমার মাথার মধ্যে কি চিন্তা আছে, তোমার মনের মধ্যে কি চিন্তা আছে? নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছে না, বা আমরাও জানতে পারছি না। তাহলে আমরা কখন জানতে পারবো? আমরা ঠিক তখনই জানতে পারবো যখন তোমরা ওই তোমাদের মনের মধ্যে থাকা গোপন চিন্তা ভাবনা, এই যে বিষয়গুলো যখন তোমরা ভাষার মাধ্যমে ভাষার মাধ্যমে যখন তোমরা অন্যের কাছে প্রকাশ করবে, ঠিক তখনই ঠিক তখনই আমরা কি করতে পারবো? আমরা জানতে পারবো যে আসলে তোমার মনের মধ্যে কি চিন্তা ভাবনা এখন হচ্ছে। তো তখনই আমরা জানতে পারবো। যেমন ধরো তোমরা সবাই এই যে ফেসবুকে এখন এই ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ, তো যখন ফেসবুকের একটা অপশন আছে যে তোমরা দেখো যে হোয়াট ইজ অন ইউর মাইন্ড, তোমার মনের মধ্যে এখন কি আছে, সেগুলো যখন তোমরা ওই যে সুন্দর করে লেখো না, বিভিন্ন স্ট্যাটাস দাও, তোমার মনের কথাগুলো লিখে শেয়ার করো ফেসবুকে, তখনই আমরা জানতে পারি। তো যুক্তিবিদ্যা যেহেতু চিন্তার বিজ্ঞান, তাহলে চিন্তাটিকে আমরা কি করি? ভাষার মাধ্যমে প্রকাশ করি। আর ভাষার মাধ্যমে যখনই প্রকাশ করি, তাহলে যুক্তিবিদ্যা যখনই আমরা পড়বো, তখন কিন্তু আমরা মানে অনিবার্যভাবে ভাষার যথার্থ ব্যবহার, ভাষার কাজ, ভাষার যে আবেগমূলক ভূমিকা আছে, এইসব নানান বিষয়গুলো নিয়েও কিন্তু যুক্তিবিদ্যা কি করে? আলোচনা করে। তোমরা যখন আরো মানে অন্য অধ্যায়গুলোতে যাবে, তখন তোমরা জানতে পারবে যে যুক্তিবিদ্যার কিন্তু ভাষায় মানে ভাষার সম্পর্কে যে একটা বিস্তারিত আলোচনা যুক্তিবিদ্যা, শুধু ব্যাকরণই ভাষা সম্পর্কে আলোচনা করে না, বরং ভাষা সম্পর্কে আরেকটি বিষয়, আরেকটি সাবজেক্টে যদি আলোচনা করা হয়ে থাকে, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। ব্যাকরণের পরে বা সাহিত্যের পরে এখানে কিন্তু ভাষা সম্পর্কে তোমার একটা আলোচনা আমরা দেখি, যে ভাষার ব্যবহার, ভাষার ভাব পরিবহন, তারপরে ভাষার আবেগময় ভূমিকা, এই যে এইসব বিষয়, এই ভাষার ব্যবহার সম্পর্কেও তোমরা কি করতে পারবে? তোমরা জানতে পারবে যুক্তিবিদ্যা পাঠনের মাধ্যমে, পাঠ করার মাধ্যমে। তারপর তোমরা তৃতীয় নাম্বার দেখো, তৃতীয় নম্বরে আমরা লিখেছি যুক্তিবিদ্যার সার্থক অনুশীলন জ্ঞানের প্রকৃত স্বরূপ ও প্রচলিত বিশ্বাসের মধ্যে পার্থক্য সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। যুক্তিবিদ্যা, আমরা সবাই যখন যুক্তিবিদ্যা বইটি পড়ব, যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা আমরা করব, তোমরা তোমরা যখন যুক্তিবিদ্যা বইটি পড়বে, যুক্তিবিদ্যার বিভিন্ন অধ্যায়ে যুক্তিবিদ্যা যে আলোচনাগুলো রয়েছে যুক্তিবিদ্যা সম্পর্কে, যুক্তি সম্পর্কে, এই সম্পর্কে যখন তোমরা পড়াশোনা করবে, তখন কি হবে? তখন জ্ঞান কি, জ্ঞানের প্রকৃত স্বরূপ কি, জ্ঞান বলতে কি বোঝায়, সঠিক এবং সার্থক যথার্থ জ্ঞানের যে লক্ষণ বা যথার্থ জ্ঞানের যে প্রকৃতি, স্বরূপ কি, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা এই বিষয়গুলো সংস্পর্শে আসবে একমাত্র যুক্তিবিদ্যা পাঠ করলে। তাহলে এইগুলো সম্পর্কে যখন তোমাদের একটা ধারণা তৈরি হবে, যথার্থ জ্ঞান কি, জ্ঞান কিভাবে সার্থক হয়, যৌক্তিক হয়, যৌক্তিক জ্ঞান কি, এই জিনিসগুলো যখন তোমরা শিখবে, শেখা হয়ে যাবে, তখন কি হবে? তখন তোমরা প্রকৃত জ্ঞানের স্বরূপ এবং আমাদের চারপাশে থাকা বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, প্রচলিত যেসব কুসংস্কার রয়েছে, প্রচলিত বিভিন্ন ধরনের যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, এই ধারণাগুলোর সাথে প্রকৃত জ্ঞানের যে তফাৎটা, যে পার্থক্যটা, এটা তোমরা নিজেরাই করতে পারবে এবং ভ্রান্ত অন্ধবিশ্বাস, কুসংস্কারকে কি করতে পারবে? দূরে ঠেলে সঠিক জ্ঞানটিকে গ্রহণ করতে পারবে এবং তোমার চারপাশে যে অন্ধকার, অজ্ঞতার যে একটা মানে অন্ধকার রয়েছে, যে কুসংস্কার আচ্ছন্ন যে সমাজ রয়েছে, এই সমাজ থেকে তুমি চাইলেই, তুমি চেষ্টা করলেই কি করতে পারবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পারবে যে এই যে তোমার প্রচলিত যে সব ভ্রান্ত ধারণা, কুসংস্কারগুলোকে
দূরে ঠেলে এগুলোকে আলাদা করে সঠিক জ্ঞানের আলো, জ্ঞানের শিখা, যৌক্তিক জ্ঞানের শিখাটি তোমার সমাজে জ্বালিয়ে দিতে পারবে। এই কিসের মাধ্যমে পারবে? সম্ভব হবে যুক্তিবিদ্যার সার্থক অনুশীলনের মাধ্যমে। এই জিনিসগুলো কিন্তু জোসেফ তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেছেন। তাহলে এতগুলো বিষয় যখন তিনি বলেছেন, তো এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় নিশ্চয়ই কি? নিশ্চয়ই যুক্তিবিদ্যার ব্যবহারিক দিক। যুক্তিবিদ্যা পাঠ করলেই তো মানে যুক্তিবিদ্যা অধ্যয়ন করলেই আমরা এই যে তিনটি বিষয়, যে যথার্থ বৈধ যে চিন্তার দিক নির্দেশনা আমরা পাবো, ওই দিক নির্দেশনাগুলো আমরা জ্ঞানের অন্যান্য ক্ষেত্রে কি করতে পারবো? প্রয়োগ করতে পারবো। তা এটি আমাদের একসময় অভ্যাস হয়ে যাবে। তাহলে সেখান থেকেও আমরা যৌক্তিক জ্ঞান বা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে যেটি বলেছেন ব্যবহারিক দিক, যে ভাষার ব্যবহার সম্পর্কে আমরা শিখবো বা জানতে পারবো। আর ভাষার ব্যবহার, ভাষার কাজ, ভাব পরিবহনী, তারপর আবেগময় ভূমিকা, এইসব বিষয়গুলো সম্পর্কে যখন আমরা জানতে পারবো, তখন ভাষার যথাযথ ব্যবহার সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হবে, যেটি আমাদের প্রচলিত আমাদের যে জীবনযাপনের, দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের ভাব প্রকাশ করার জন্য, আমাদের চিন্তা ভাবনা ধারণাকে সঠিকভাবে অন্যের নিকট প্রকাশ করার ক্ষেত্রেও একটা সহায়ক টুল হিসেবে আমাদেরকে সাহায্য করবে। তৃতীয় নম্বরে যুক্তিবিদ্যার সার্থক অনুশীলন আমাদের যে চারপাশে থাকা প্রচলিত যে ভ্রান্ত ধ্যান ধারণা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো থেকে আমরা আলাদা করে আমরা প্রকৃত যে জ্ঞান, প্রকৃত জ্ঞানের স্বরূপ বা জ্ঞান কি, এই যথার্থ যৌক্তিক জ্ঞানকে আমরা কি করতে পারবো? আমরা যৌক্তিক জ্ঞানকে আলাদা করতে পারবো, পার্থক্য করতে সক্ষম হব। তাহলে নিশ্চয়ই যুক্তিবিদ্যার ব্যবহারিক দিক সম্পর্কে যে আলোচনা করলেন, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জোসেফ শুধুমাত্র যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞানী বলেন নাই, বরং যুক্তিবিদ্যার যে ব্যবহারিক দিক আছে, এই ব্যবহারিক দিককেও তিনি স্বীকার করেছেন। যুক্তিবিদ্যা শুধুমাত্র তাত্ত্বিক কোনো বিষয় নয়, ব্যবহারিক দিকও যুক্তিবিদ্যা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমরা আমাদের আলোচনার প্রথমেই যে যুক্তিবিদ সম্পর্কে আলোচনা করেছি, যুক্তিবিদ্যার সম্পর্কে তার যে ধারণা ছিল, তিনি ছিলেন যুক্তিবিদ জোসেফ। তো এখন জোসেফের আলোচনা শেষ করে আমরা পরবর্তী যে যুক্তিবিদ, তিনি হচ্ছেন আরভিং মার্মার কফি। উনিও মানে যুক্তিবিদদের মধ্যে খুব নামকরা একজন যুক্তিবিদ। তো ওনার জন্ম 1917 সালে এবং মৃত্যু 2002 সালে। তো ওনার যে গ্রন্থটির নাম ইন্ট্রোডাকশন টু লজিক। জোসেফেরও ইন্ট্রোডাকশন টু লজিক ছিল। উনিও যে যুক্তিবিদ্যা সম্পর্কে যে বইটি লিখেছেন কপি, সেই বইটির নামও কিন্তু ইন্ট্রোডাকশন টু লজিক। তো এই ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থেই তিনি যুক্তিবিদ্যা সম্পর্কে যে প্রাথমিক আলোচনা, ধারণা, যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা সংজ্ঞায়ন, যুক্তিবিদ্যার যে ভূমিকা, এইসব বিষয়গুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের তৃতীয় পৃষ্ঠায় তিনি যুক্তিবিদ্যার সংজ্ঞা এভাবে দিয়েছেন: লজিক is the study of the methods and principles used to distinguish good, correct from bad, incorrect reasoning. এটি পৃষ্ঠা নাম্বার 3-এ তিনি দিয়েছেন যুক্তিবিদ্যার সংজ্ঞা। এই সংজ্ঞাটি যদি আমরা বাংলায় অনুবাদ করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে যুক্তিবিদ্যার অধ্যয়ন হচ্ছে সেই নীতিসমূহের অনুশীলন যা মন্দ, অশুদ্ধ যুক্তি থেকে ভালো, শুদ্ধ যুক্তিকে পৃথক করে। তাহলে তিনি কি বলেছেন? কপি যেটি বলেছেন সেটি হচ্ছে, যুক্তিবিদ্যা অধ্যয়ন করলে আমরা
সেই সব নীতিসমূহের অনুশীলন করব। সে অনুশীলন করার ফলে আমরা কি করতে পারবো, মন্দ বা অশুদ্ধ যুক্তি থেকে বৈধ যুক্তি বা শুদ্ধ যুক্তিকে আলাদা বা পৃথক করতে পারবো। তো এই যুক্তি থেকে আমাদের এটি আমরা হয়তো অনেকে এমন ভাবতে পারি যে যারা যুক্তিবিদ্যা পড়েন বা পড়বে তারাই শুধুমাত্র ভালো বা শুদ্ধ যুক্তি দিতে পারবে, আর যারা পড়বে না এমন তারা মোটেও শুদ্ধ বা বৈধ যুক্তি দিতে পারবে না, বা তারা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করতে পারবে না। এমনটা কিন্তু না, এমনটা নয় যে যুক্তিবিদ্যা কিন্তু কখনো বলে না যে যুক্তিবিদ্যা যারাই যুক্তিবিদ্যা পড়বে তারাই শুধুমাত্র একমাত্র সঠিক বৈধ যুক্তি দিতে পারবে, আর বাকি অন্যরা যারা যুক্তিবিদ্যা পড়ে না তারা বৈধ বা শুদ্ধ যুক্তি দিতে পারবে না, এমন ধরনের কিন্তু কোনো ঘোষণা যুক্তিবিদ্যা দেয় না। তারপরে ব্যাপারটা হচ্ছে এমন, যেমন ধরো একজন দৌড়বিদ, সে পদার্থবিদ্যা ও শরীরবিদ্যা সম্পর্কে তার জ্ঞান না থাকলেও সে কি করতে পারে, সে ভালো দৌড়াতে পারে, কিন্তু তার শরীরবিদ্যা বা পদার্থবিদ্যা বলবিদ্যা এগুলো সম্পর্কে তার কোনো ধারণা নেই, এগুলো সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সে ঠিকই দৌড়াতে পারছে। আবার আমরা যদি সাইকেল চালানোর একটা উদাহরণ দিই, যে একজন সাইকেল কিভাবে কাজ করে, সাইকেলের চাকা কিভাবে ঘোরে, এই সব সম্পর্কে বিভিন্ন ধরনের যান্ত্রিক জ্ঞান থাকার পরেও সাইকেল চালাতে পারে না, এমনটা কিন্তু আমরা দেখি। আবার অনেকের জ্ঞান আছে, পদার্থবিদ্যা দৌড়বিদ্যা এগুলো সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু দৌড়াতে পারে না। আবার সাইকেল কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু তারপরেও তারা করতে পারছে না, তারা ঠিকভাবে, এমনটা সচরাচর দেখা যায়। তো আমরা যে মানে মারমার কফি যেটি বলতে চেয়েছেন, যে এমন ভাবে এটি তিনি মূলত বলতে চেয়েছেন যে যুক্তিবিদ্যা পড়লে যারা পড়ে না তারাও যুক্তি দিতে পারবে, তাদের যুক্তিও শুদ্ধ হবে। কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমাদের যদি যুক্তিবিদ্যা সম্পর্কে যে যুক্তির নিয়মাবলী, চিন্তার নিয়মাবলী, যুক্তি সঠিক বা যৌক্তিক হওয়ার পেছনে যে কিভাবে আমরা শুদ্ধ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করতে পারবো, কিভাবে আমরা কোনগুলো অশুদ্ধ যুক্তি হিসেবে প্রতিপন্ন হবে, কোনগুলো বৈধ যুক্তি হবে, কোনগুলো কিভাবে এদের আলাদা করার নিয়মটা কি, নীতিমালা কি, এইগুলো সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা কি করতে পারবো, আমরা সঠিক যুক্তি অন্যদের তুলনায় কিন্তু একটু হলেও মানে শুদ্ধ যুক্তি দিতে পারবো। এটি কিন্তু মূলত এই দাবিটা কিন্তু খুবই স্বাভাবিক, যে আমার যদি ফ্যালাসি, যৌক্তিক হেতাভ্যাস, ভ্রান্তি এইগুলো সম্পর্কে যদি আমার ন্যূনতম ধারণা থাকে, তাহলে আমি যে যুক্তিটা দিচ্ছি এই যুক্তিটা সঠিক হচ্ছে না বৈধ হচ্ছে এটি কিন্তু সহজে আমি চিহ্নিত করতে পারবো। কিন্তু যাদের এ সম্পর্কে ধারণা নেই তারা কিন্তু তোমাদের তারা এত সঠিক, তাদের যুক্তিটা ততখানি সঠিক হবে না যতখানি না একজন যুক্তিবিদের সংজ্ঞা সঠিক হয়। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যুক্তিবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলে কি হবে, আমরা শুধুমাত্র যুক্তিবিদ্যা ক্ষেত্রে না, যখন আমরা জ্ঞানের অন্যান্য বিষয়, অন্যান্য শাখায় যখন আমরা বিচরণ করব, অন্যান্য বিষয়গুলো সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমাদের কি করতে পারবো, যুক্তিবিদ্যাকে কাজে লাগাতে পারবো, যুক্তিবিদ্যার জ্ঞান। এখানে যুক্তিবিদ্যার সাথে প্রিয় শিক্ষার্থী, দেখো যে আরভিং মারমার কফি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেছেন যে যুক্তিবিদ্যা আমাদেরকে কি করতে সাহায্য করে, অশুদ্ধ যুক্তি থেকে শুদ্ধ যুক্তিকে আলাদা করতে, পৃথক করতে সাহায্য করে। এই যে সাহায্য করে, এটির মাধ্যমে কিন্তু যারা এই যুক্তিবিদ্যা পড়বেন তারাই ভালো যুক্তি দিতে পারবে। এই কথাটি কিন্তু কেন ভালো যুক্তি দিতে পারবে, আমরা আগে আলোচনা করেছি যে যারা যুক্তিবিদ্যা পড়বে তারা অন্যদের থেকে কি করতে পারবে, অন্যদের থেকে তারা অধিকতর সঠিক যুক্তি দিতে পারবে এবং
মন্দ যুক্তি থেকে মানে শুদ্ধ যুক্তিকে, ভালো যুক্তিকে আলাদা করতে পারবে। এখন এটির পেছনে কারণ কি, এই সম্পর্কিত কারণ চিহ্নিত তিনি কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে 3টি বিষয় বা 3টি কারণ উল্লেখ করেছেন। এই 3টি কারণ কি কি ছিল, কেন যারা যুক্তিবিদ্যা পড়বে, যুক্তিবিদ্যা পাঠ করবে, তারা কেন অধিকতর সঠিক যুক্তি দিতে পারবে। আমি লিখেছি 1, 2, 3। এখানে প্রথম যে পয়েন্টটি রয়েছে সেখানে আমি লিখেছি, তোমরা সবাই খাতাতে লিখবে, যুক্তিবিদ্যা একাধারে কলা ও বিদ্যা, তত্ত্ব ও অনুশীলনের মাধ্যমে অর্জিত জ্ঞান পরিপূর্ণতা লাভ করে। তোমরা খেয়াল করো, যুক্তিবিদ্যা শুধুমাত্র কিন্তু একটা বিজ্ঞান নয়, যুক্তিবিদ্যা একাধারে কলা ও বিদ্যা। বিদ্যাটিকে যখন আমরা, কৌশলটিকে যখন আমরা কাজে লাগাই তখন তো সেটি কলা। তো এই যে কলা বা কৌশল আমরা মানে কখন আমরা কাজে মানে এটি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো, আমরা প্রথমে যুক্তিবিদ্যা পাঠ করব। যুক্তিবিদ্যা পাঠ করলে কি হবে, যুক্তিবিদ্যা পাঠ করার মাধ্যমে আমরা চিন্তার যে বিভিন্ন ধরনের সঠিকভাবে যুক্তি দেওয়ার যে নিয়ম কানুন, নীতিমালা, চিন্তার নিয়মাবলী, এগুলো সম্পর্কে আমরা এগুলোর সাথে আমরা পরিচিত হতে পারবো। আর যখনই আমরা এগুলোর সাথে পরিচিত হব তখনই কি হবে, তখনই যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। যুক্তিবিদ্যা থেকে আমরা একটা যুক্তি সম্পর্কে, প্রকৃত যুক্তির যে স্বরূপ, এই স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারবো যে যুক্তিবিদ্যা আসলে কি, এই প্রকৃত যুক্তি কি, শুদ্ধ যুক্তির লক্ষণ বা স্বরূপ কি, এগুলো যখন আমরা জানতে পারবো তখন আমরা ওই তত্ত্বগুলোকে কাজে লাগিয়ে আমরা বাস্তব জীবনে বা অন্যান্য জ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে, যখন আমরা বিভিন্ন শাখায় আমরা যখন জ্ঞান অর্জন করতে যাব, তখন আমরা সেই জ্ঞানগুলোকে সঠিক যুক্তি দেওয়ার জ্ঞানের সেই অনুশীলনগুলো কিন্তু সেই ক্ষেত্রেও আমরা প্রয়োগ করার মাধ্যমে আমাদের অর্জিত জ্ঞান তখন কি হবে, পূর্ণতা লাভ করবে। দ্বিতীয় নম্বর হয়েছে অনুপপত্তি বা ফ্যালাসির পরীক্ষণ ও বিশ্লেষণ। যুক্তিবিদ্যা কিন্তু ফ্যালাসি বা যৌক্তিক যে হেতাভ্যাস, এইগুলোর কি করে, পরীক্ষণ ও বিশ্লেষণ করে। কোন কোন যুক্তিগুলো, মানে কিছু কিছু যুক্তি আছে যে যুক্তিগুলোকে দেখলে মনে হয় যে হ্যাঁ এগুলো মনে হয় সঠিক যুক্তি, কিন্তু বাস্তবতা পরীক্ষা করলে বা বিশ্লেষণ করলে সেই যুক্তিগুলো ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। তো যেসব যুক্তিগুলো ত্রুটিপূর্ণ, এই ধরনের ত্রুটিপূর্ণ যুক্তিগুলোকে বলা হয় হচ্ছে যুক্তিবিদ্যায় ফ্যালাসি। যেমন কিছু কিছু যুক্তি ফ্যালাসি আছে, এইগুলো আমরা যখন পরবর্তী অধ্যায়ে যৌক্তিক হেতাভ্যাস অধ্যায়ে এইগুলো নিয়ে যখন আলোচনা করব তখন কি তোমরা এগুলো জানতে পারবে। তো এই অনুপপত্তির আরেকটুকে যদি আমরা তোমাদের ভালোভাবে বোঝাতে চাই, তখন দেখা যায় যে যুক্তিবিদ্যায় আমরা একটা যুক্তি 3টি পদ থাকে, এখানে যদি 4টি পদ হয় তাহলে তখন সেখানে ফ্যালাসি তৈরি হবে। যেমন ধরো গরু ঘাস খায়, এমন একটা যুক্তি কেউ দিল যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, অতএব মানুষ ঘাস খায়। তাহলে এখানে আসলে এই যুক্তিতে যুক্তিবিদ্যায় সচরাচর 3টি পদ থাকে, এখানে 4টি পদ চলে আসছে। এই কারণে এই যুক্তি এই যে যুক্তিটি, এটি হচ্ছে অশুদ্ধ যুক্তি। এটিতে হেতাভ্যাস তৈরি হয়েছে, যুক্তি হেতাভ্যাস বা ভ্রান্তি তৈরি হয়েছে। তো এই যে কোন যুক্তিগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে সঠিক মনে হলেও কিন্তু যদি আমরা যৌক্তিকভাবে বিশ্লেষণ করি তখন কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়। এই অনুপপত্তি নিয়েও কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে। 3য় নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তিবিদ্যা অধ্যয়নে যুক্তির উপস্থাপনের দক্ষতা সহ অন্যান্য যুক্তির শুদ্ধতা নিরূপণে ও প্রয়োজনীয় পদ্ধতি ও কলাকৌশল আয়ত্ত করতে সাহায্য করে। তাহলে একজন যিনি যুক্তিবিদ্যা পড়বেন, তিনি এই যুক্তিবিদ্যা পড়ার সাথে সাথে যুক্তি উপস্থাপনের দক্ষতা তৈরি হবে। আর যখনই তার যুক্তি উপস্থাপনের দক্ষতা তৈরি হবে তখন সে অন্যান্য যুক্তিগুলোর মধ্যে থাকা যেসব ভ্রান্তি, যেসব মানে ভুল, এগুলো সহজে চিহ্নিত করতে পারবে। এইগুলো চিহ্নিত করে সে শুদ্ধ যুক্তিকে আলাদা করতে পারবে। তো এই ধরনের যে কলাকৌশল, এই কলাকৌশল যার মধ্যে আয়ত্ত হয়ে যাবে সে কিন্তু পরবর্তীতে সঠিকভাবে যুক্তি দিতে পারবে। তো এই কারণে এতগুলো জিনিস যুক্তিবিদ্যার মাধ্যমে যদি একজনের জ্ঞান তৈরি হয়ে যায় সঠিক, তাহলে সে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে যিনি যুক্তিবিদ্যা পড়ে যুক্তি সম্পর্কে অবগত হবেন তখন তার কি হবে, তার সঠিকভাবে যুক্তি দেওয়ার
যে দক্ষতা, এই দক্ষতাটা তৈরি হবে। আর এই দক্ষতার মাধ্যমে দক্ষতা যখন তৈরি হবে তখন সে সহজেই অন্যান্যদের চেয়ে যারা যুক্তিবিদ্যা পড়েনি তাদের থেকে অনেক ভালো শুদ্ধ যুক্তি উপস্থাপন করতে পারবে এবং তারা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে সহজে আলাদা করতে পারবে। তো এই কারণেই মূলত কপি বলতে চেয়েছেন যে যারা যুক্তিবিদ্যা পড়েননি তাদের থেকে যারা যুক্তিবিদ্যা পড়েছেন তারা শুদ্ধ যুক্তি দিতে পারবে। তো এই কারণেই বারবার বলা হচ্ছে যে কেন অধিগত যুক্তি প্রদান করতে পারবে যারা যুক্তিবিদ্যা পড়েছেন। এই মূলত এই তিনটি কারণেই বলা হচ্ছে। পরীক্ষাতে যদি তোমাদের আসে যে কেন যিনি পড়েছেন তিনি অধিগতর ভালো যুক্তি দিতে পারবেন, তখন তোমরা এই তিনটি পয়েন্টকে যদি আরেকটু বই থেকে পড়ালেখা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে আসো, তাহলে নিশ্চয়ই তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। তো যুক্তিবিদ্যা ইন্ট্রোডাকশন টু লজিক ছাড়াও বা আরভিং এম কফি আরো একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে সিম্বলিক লজিক। সেই বইটির নাম হচ্ছে সিম্বলিক লজিক। এই সিম্বলিক লজিক গ্রন্থে তিনি এই গ্রন্থটির মাধ্যমে তিনি যুক্তিবিদ্যাকে একটা গাণিতিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এই গাণিতিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে যুক্তিবিদ্যার আরভিং এম কফি সিম্বলিক লজিকে। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার, সংকেতের ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা প্রাচীন গ্রিক চিন্তাবিদ এরিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত আলোচনায় আমরা জেনেছি। কিন্তু এই যে সেখানে সীমিত পরিসরে ব্যবহৃত হলেও আরভিং এম কফি যখন সিম্বলিক লজিক গ্রন্থটি লিখলেন, এই লেখার পরেই তিনি সেখানে প্রতীক, সিম্বল, তারপরে সংকেত, এইগুলোর একটা মানে ব্যাপক একটা প্রয়োগ করেন সিম্বলিক লজিক গ্রন্থে। এখানে এই গ্রন্থের মাধ্যমে কি হয়েছে, যুক্তিবিদ্যা একটা আকারগত বিজ্ঞান হিসেবে বেশ মানে ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং যুক্তিবিদ্যার গাণিতিক দিকটাও বেশ সুদৃঢ় হয়। এই যুক্তিবিদ্যার গাণিতিক দিক এবং আকারগত দিকের যে একটা শক্ত এবং পোক্ত ভিত্তি রচিত হয় সিম্বলিক লজিক গ্রন্থটির মাধ্যমে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। এই যে আজকের আলোচনায় আমরা মূলত দুইজন যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা শিখলাম। কোন দুইজন ছিলেন? প্রথমে ছিলেন H.W. জোসেফ, তার যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা আমরা শিখেছি। তারপরে ছিলেন কে? আরভিং মার্মার কপি। উনিও যুক্তিবিদ্যা সম্পর্কে কি ধারণা পোষণ করেছেন বা কি সংজ্ঞা দিয়েছেন সেগুলো আমরা আজকের এই ক্লাস থেকে শিখলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আজকের এই ক্লাসে যোগদান করেছো, আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখছো, তোমাদের সবার প্রতি আমার যে উপদেশ সেটি থাকবে, তোমরা বাসায় এই দুইজন যুক্তিবিদের আলোচনা একটু ভালো করে পড়বে এবং সাথে সাথে বিভিন্ন বিষয়গুলো সুন্দর করে নোট ডাউন করে রাখবে। আর একটা বিষয় যে আজকের ক্লাসে যারা তোমরা মনোযোগ দিয়ে করলে, তোমাদের রোল নাম্বারগুলো আমাদের এই কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দাও রোল নাম্বারটা, যাতে আমরা তোমাদের এই রোল নাম্বারটিকে উপস্থিতির কাউন্ট হিসেবে আমরা কাউন্ট করে নিতে পারবো। তো তোমাদের এরপরেও যদি কোনো সমস্যা বা কোনো কিছু বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ক্লাসটির ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।